হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি 10 নম্বরের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী পূর্ব ইউরোপে সোভিয়েত নীতির মূল ধারাগুলি কী ছিল, অথবা আসতে পারে 1945 থেকে 53 পর্যন্ত স্টালিনকরণ কি সোভিয়েত রাশিয়ার বিদেশ নীতির একমাত্র বৈশিষ্ট্য ছিল, অথবা এই প্রশ্নের যেটা মূল প্রশ্ন যে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ বা রুশীকরণ পদ্ধতিটি কী ছিল, তা সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আলোচনা করব। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্ব রাজনীতির প্রধান নিয়ন্ত্রকে পরিণত হয়। এই সময় সোভিয়েত বিদেশ নীতির মৌলিক লক্ষ্য সম্পর্কে বিতর্ক আছে। এক অংশ মনে করেন এই সময় সোভিয়েত ইউনিয়ন স্বৈরতান্ত্রিক জার শাসকদের মতোই সাম্রাজ্যবাদী ছিল। আবার অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সোভিয়েত বিদেশ নীতির মূল চালিকা শক্তি ছিল তার জাতীয় স্বার্থ। আবার কেউ কেউ মনে করেন যে বিশ্বব্যাপী কমিউনিজমের প্রাধান্য প্রতিষ্ঠা করাই ছিল সোভিয়েত বিদেশ নীতির লক্ষ্য। পরের প্যারা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে পূর্ব ইউরোপের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল। পূর্ব ইউরোপে বিস্তীর্ণ এলাকা থেকে জার্মানিকে বিতাড়িত করার কাজে মুখ্য ভূমিকা নিয়েছিল রাশিয়ার লাল ফৌজ। ফলে পশ্চিমী রাষ্ট্রবর্গ পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়ার একক কর্তৃত্ব মেনে নিয়েছিল। 1945-এ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে তার সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে পূর্ব ইউরোপের রাজনীতিতে স্টালিন তথা সোভিয়েত রাশিয়ার প্রাধান্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বিশ্বযুদ্ধোত্তরকালে রাশিয়ার পূর্ব ইউরোপীয় নীতির মৌলিক লক্ষ্য সম্বন্ধে অস্পষ্টতা দেখা যায়। একথা ঠিক যে যুদ্ধোত্তর পরিস্থিতি স্টালিনকে পূর্ব ইউরোপ সম্বন্ধে বিশেষ আগ্রহী করেছিল, তবে সুনির্দিষ্ট কোনো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে তিনি পূর্ব ইউরোপে নিয়ন্ত্রণ বৃদ্ধির চেষ্টা করেননি। এক নম্বর দিয়ে মূলত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার তাগিদে তিনি পূর্ব ইউরোপে একটি নিরাপত্তা বলয় গড়তে চেয়েছেন। 2, পাশাপাশি রুশ অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য পূর্ব ইউরোপে প্রাকৃতিক ও খনিজ সম্পদ রাশিয়ার শিল্প বিকাশে নিয়োজিত করা এবং পূর্ব ইউরোপীয় দেশগুলিতে রুশ শিল্প স্থাপনে বাজার সৃষ্টি করা ও স্টালিনের লক্ষ্য ছিল। 3, পূর্ব ইউরোপে জার্মানির কবল থেকে মুক্ত করেছিল সোভিয়েত বাহিনী। সদ্য মুক্তিপ্রাপ্ত দেশগুলিতে সাম্যবাদ প্রতিষ্ঠা করে রাশিয়ার অনুগত ও প্রভাবাধীন এলাকা গড়ে তোলাও তার অন্যতম লক্ষ্য ছিল। অর্থাৎ এখানে 3টি লক্ষ্যের কথা বলা হলো, যে কারণে পূর্ব ইউরোপে রাশিয়া তার সাম্যবাদী কার্যকলাপ করেছিল। প্যারা করে দেখো, অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় উন্নয়ন এবং মতাদর্শের প্রচার, এই 3 বিষয় সোভিয়েত ইউনিয়নের পূর্ব ইউরোপীয় নীতি নির্ধারণে বিশেষ সক্রিয় ছিল। রুশ রাজনীতির বিশেষজ্ঞ ওয়াটসন মনে করেন পূর্ব ইউরোপের ক্ষমতা বিস্তারের জন্য রাশিয়া ত্রিস্তর কর্মসূচি নিয়েছিল। প্রথম স্তর দেখো কি বলছে, কমিউনিস্ট ও অকমিউনিস্ট দলগুলির মধ্যে যৌথ মন্ত্রিসভা গঠন করা হয়। দ্বিতীয় স্তরে পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলিতে কমিউনিস্ট মন্ত্রীদের প্রাধান্য বৃদ্ধির চেষ্টা করা হয়। তৃতীয় স্তরে অকমিউনিস্টদের বিতাড়িত করে একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পথ সুগম করা হয়। অর্থাৎ এখানে যে 3টি স্তর বলা হলো, এই 3টি স্তরের মধ্যে দিয়ে কিন্তু রুশীকরণ পদ্ধতিটা কার্যকর হয়। কিন্তু ডেভিড হরোউইচ মনে করেন স্টালিন কোনো নির্দিষ্ট পূর্ব পরিকল্পনা থেকে পূর্ব ইউরোপীয় নীতির স্থির করেননি। আসলে যুদ্ধোত্তর পরিস্থিতি, পাশ্চাত্য দেশগুলির কমিউনিস্ট বিদ্বেষ এবং সর্বোপরি ঠান্ডা যুদ্ধের উদ্ভব রাশিয়াকে ধীরে ধীরে পূর্ব ইউরোপ সম্পর্কে সাবধানী নীতি গ্রহণে বাধ্য করেছিল। প্যারা করে 1945 থেকে 47 মধ্যবর্তীকালে হল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরিতে রুশীকরণের কাজ সম্পূর্ণ হয়। প্রথমে রাশিয়া অকমিউনিস্টদের সাথে যৌথ মন্ত্রিসভা গঠনে উৎসাহ দেখায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা ঘোষণা করলে রাশিয়া তার নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে ত্রিমুখী নীতি নেয়। এই নীতিগুলি ছিল, 1 নম্বর দিয়ে দেখো, অকমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থার পূর্ণ অবসান ঘটানো হয়। 2, পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করা হয়। 3, প্রয়োজন হলে রাশিয়া পশ্চিমী দেশগুলির সাথে সরাসরি সংঘাতে নামার সিদ্ধান্ত নেয়। 1947-এর পরবর্তীকালে স্টালিন পূর্ব ইউরোপে দ্বিমুখী সমস্যার সম্মুখীন হয়। প্রথমত 1 নম্বর দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী দেশগুলির তীব্র সোভিয়েত বিরোধী নীতি গ্রহণ করে। 2, পূর্ব ইউরোপে কমিউনিস্ট দেশগুলিতে স্বাতন্ত্র্যবাদী ও জাতীয়তাবাদী ভাবধারার দ্রুত প্রসার ঘটে। এমতাবস্থায় স্টালিন কমিউনিস্ট দেশগুলির ক্রিয়াকলাপ সুসংহত করার জন্য কমিউন গঠন করেন 1947। দ্বিতীয় বছরে কমিকন গঠিত হয়। যুগোস্লাভিয়া স্বাধীন চেতা কমিউনিস্ট নেতা মার্শাল টিটোকে
কমিউনিস্ট রাষ্ট্রসংঘ থেকে বহিষ্কার করে এবং ওই দেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেন। ইতিমধ্যে জার্মানিকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলির সাথে রাশিয়ার মতবিরোধ প্রকট হয়েছিল। পশ্চিম জার্মানির কমিউনিস্ট বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রতিবাদে পূর্ব জার্মানিতে তিনি একক নিয়ন্ত্রণ বলবৎ করতে উদ্যত হন। দুই জার্মানির মধ্যে অবরোধ গড়ে তোলা হয়, তবে 1 বছরের মধ্যে স্টালিন অবরোধ তুলে নিলেও এই ঘটনা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সাথে রাশিয়ার সম্পর্ককে তিক্ত করে তোলে। এরপরে বেলা দেখো, অতঃপর স্টালিন রুশ নিয়ন্ত্রিত দেশগুলিতে আর্থিক ও সামরিক সাহায্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। মার্শাল প্ল্যানের পরিবর্তক্রিয়া হিসেবে স্টালিন পূর্ব ইউরোপের দেশগুলিতে রাশিয়ার আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভরশীল করে তোলার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে 1952-তে তিনি প্রতিষ্ঠা করেন মিলিটারি কোঅর্ডিনেশন কমিটি। প্যারা করে 1945 থেকে 53 সময়কালে পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ প্রক্রিয়া সার্বিক রূপ নিয়েছিল। একদল ঐতিহাসিক মনে করেন পূর্ব ইউরোপের রুশীকরণ প্রক্রিয়া ছিল কৃত্রিম, আরোপিত, ব্যক্তিকেন্দ্রিক এবং আমলাতান্ত্রিক। স্টালিন নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও আর্থসামাজিক স্বাতন্ত্র্যকে কোনো গুরুত্ব দিতে রাজি ছিলেন না। স্টালিনের লক্ষ্য হলো যে কোনো শর্তে ওই দেশগুলিতে রাশিয়ার তাবেদার রাষ্ট্রে পরিণত করা। রুশ ঐতিহাসিক গেট ভি ডেভ লিখেছেন, হি ট্রাইড টু কন্ট্রাভস দেম ইনটু দ্য প্রোটেক্টরেটস রাদার দ্যান ইন্ডিপেন্ডেন্স অ্যালায়েন্স। এইভাবে একতরফা সাম্যবাদী নিয়ন্ত্রণ প্রবণতাকে পশ্চিমী লেখকরা সোশ্যালিস্ট ক্যাসিরিজম বলে উল্লেখ করেছেন। কৃত্রিমতার কারণে পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশ বিরোধী জনমত সঞ্চারিত হয়েছিল, তাই স্টালিনের অব্যবহিত পরে এইসব দেশে রুশ নিয়ন্ত্রণের শৃঙ্খল দ্রুত শিথিল হয়েছিল। তো এই ছিল পূর্ব ইউরোপে কিভাবে রুশীকরণ পদ্ধতি কার্যকর হয় বা রুশ সম্প্রসারণ নীতি কিভাবে পূর্ব ইউরোপকে কন্ট্রোল করে, তার উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর, তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক